শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, ওয়াসসালামু আলাইকুম। বন্ধুগণ, এখন আমাদের বাংলার এই চ্যানেলের শোগুলো শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলা ব্যতীত উড়িষ্যার বেশ কিছু অংশ, বিহারের বেশ কিছু অংশ এবং আসাম, গুয়াহাটি, ত্রিপুরা অঞ্চল জুড়ে হচ্ছে, যেটা ডাইরেক্ট আমাদের টিভির পর্দায় দেখেন। এছাড়া ইউটিউবে আমাদের প্রচুর বন্ধু বেড়েছে, দর্শক বেড়েছে, যেটা বাংলাদেশের মানুষ এত আমাদের ব্যাপারটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে এবং তারা বেশ কিছু মানুষ তো একদম নেশায় পড়েছে। ওপার বাংলার আমার ভাইজান যারা আছেন, এবং প্রতিদিন বাংলাদেশের মানুষের আনাগোনা বেড়েছে। প্রতিদিন আমাদের পেশেন্ট লিস্টে বাংলাদেশের কিন্তু মানুষ থাকছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। সুদূর বাংলাদেশ থেকে, ওপার বাংলা থেকে কষ্ট করে এপারে এসে আয়ুর্বেদ ট্রিটমেন্টের জন্য। আমাদের তো এখন বিরাট বড় সড়ো জায়গা নয়, ক্ষুদ্র নগণ্য একটা জায়গা। হ্যাঁ, ট্রিটমেন্টটা একদম ডিফারেন্ট দিক কথায়, কিন্তু এই ট্রিটমেন্ট পাওয়ার জন্যই আজকে সুদূর বাংলাদেশ থেকে কিন্তু মানুষ এখানে পাড়ি দিচ্ছে। এইটা আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার, অনেক বড় পাওয়া বাংলার মানুষের কাছেও, যে হ্যাঁ, পশ্চিমবাংলায় বিদেশি মানুষের, প্রতিবেশী দেশের মানুষের আনাগোনা বেড়েছে। তাই আজকে শীত পড়েছে বলে আরেকবার মনে করিয়ে দিতে হবে আপনাদের। কি মনে করে দিতে হবে? সমস্যা কোনগুলো বেড়েছে, ছোট্ট করে একটু। হ্যালো, বলুন। হ্যালো, ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলছি আমি, মা বলুন। আচ্ছা, আমার নাতনির না মানে হাতে, তারপরে গলায়, তারপরে পায়ের এই থাইয়ের এখানটা না কালচে মতন হয়ে যাচ্ছে আর চুলকাচ্ছে। আচ্ছা, এইটা কি হোয়াটসঅ্যাপে করা যাবে? ও ছোটখাটো একটা জব করে, তো ওই জন্য আপনি যেদিন বলেছেন সেদিনই যেতে পারবে না। হোয়াটসঅ্যাপে না, আমাদের তো রোজই খোলা আছে, প্রতিদিন খোলা আছে। এমন তো কোনো দিন নেই যে খোলা নেই। যেখানেই জব করু তার কোনো একটা দিন তো ছুটি আছে। তো প্রতিদিনের মধ্যে রবিবার দিন তো আমাদের বন্ধ না, রবিবার দিন খোলাই তো আছে। অসুবিধা বারাসাতে যেতে হবে না, দমদমে আসতে হবে। দমদমে রবিবারে পাওয়া যাবে? দমদমে? হ্যাঁ, এখন সোমবার, শুক্রবার, রবিবার দমদমে। ও না, আবার লেখা রয়েছে তো সোম, মঙ্গল সব। হ্যাঁ, ওটা আগে ছিল, এখন সোম, শুক্র আর রবি দমদমে চলে আসতে পারেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর ডাক্তার, আমার ছেলের না সুগারের জন্য কি করতে পারি? একটু কিছু। সুগারের জন্য ডাক্তার দেখাতে পারেন। হ্যাঁ, ডাক্তার দেখিয়ে লোক খেয়ে পাচ্ছেন, আর আপনি অন্য কিছু বললে তো এখানে কোনো বোকা বোকা প্রশ্ন হয়ে যাবে। তাহলে লোকের রোগের ওষুধ খেয়ে সারাতে পারছে না, তার জন্য ডাক্তার দেখানোই দরকার, যেখানে সুগারটাকে নির্মূল করা যায়। তাহলে রবিবার আমি কটায় যাব? তাহলে যখন আপনার টাইম হবে, বিকেল 4টের মধ্যে এলেই হবে। সকাল 10টা থেকে 4টের মধ্যে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যালো, বলুন। হ্যালো, এত টাইম নেই, ফোন করলে রিপ্লাই দেবেন, সুবিধা হয়। যাই হোক, শীতের মৌসুম পড়ার সাথে সাথেই, কারণ বেশ মোটামুটি সামলে নিচ্ছিলাম সবাই মিলে, কিন্তু যেই টেম্পারেচারটা আর একটু কমেছে, বেশ কনকনে ঠান্ডা মনে হচ্ছে বিগত 2-3 দিন ধরে। সেই ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে ব্যথাটা কিন্তু বেড়েছে, তাই না? কারণ এই কটা দিন, বিগত 3 দিন ধরে যারা ব্যথা যন্ত্রণা রোগী, তারা কিন্তু বেশ আষ্টে পৃষ্ঠে বুঝতে পারছে, ঘুম থেকে ওঠার পর থেকে যন্ত্রণা কিন্তু একটু বেশি লাগছে। এই পেশেন্টগুলোর জন্য স্পেশালি করে বলছি যে তাদের একবার করে আরেকবার ভিজিট করে নেওয়া দরকার আছে। কারণ এই জন্যই যে এই মারাত্মক ঠান্ডা আরো ঠান্ডা বাড়বে, সেই ঠান্ডা থেকে যাতে কাবু হয়ে না যান, তার জন্য কিন্তু দরকার আপনাদের। কেমন? হ্যাঁ, নমস্কার। হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতাম। হ্যাঁ বলছি আমি, বলুন। স্যার, আমার হাজবেন্ডের একটু শরীর, মানে আপনি কথা বলেন দিলে বুঝতে পারবেন কি অসুবিধা, মানে কোথাটা পরিষ্কার হচ্ছে না, আর হাত হাত পায়ে কোনো জোর থাকছে না। এই রুগীকে চেম্বারে দেখাবার রুগী বাবা, নাহলে কোনো ডাক্তারকে দেখাও, বাড়িতে ফেলে রাখার রুগী না। ইমিডিয়েট কোনো ডক্টরের সঙ্গে দেখাও। ভ্যালোটে গেছিলাম, দেখিয়েছি, কোনো বলছেন কিছু প্রবলেম নয়, শুধু সুগারের জন্য এরকম হচ্ছে। অনেক রিপোর্ট করেছি। হ্যাঁ, রিপোর্টটা বড় কথা না, রিপোর্ট করলে তার রুগী সারবে না, সঠিক ওষুধটার দরকার আছে। তো রিপোর্ট মানে একটা কাগজ, সেই কাগজটা টেস্ট করালে আপনার রুগী সারবে কেন? আপনার কাছে কি কবে দেখানো যাবে? আমাদের পূর্ব মেদিনীপুর। আপনি ওই নিচের নাম্বারে ফোন করে নিন, কবে আসতে পারছেন সেই অনুযায়ী, কারণ এখন অফার চলছে, অলরেডি এখন অবধি অফারটা চলছে, আপ টু 26 তারিখ অবধি থাকবে। একজন দেখানোর সাথে আর একজন মানুষ দেখাতে পারে একটা ফিজেই, ঠিক আছে? তো এই সুবিধাটা এখনো অবধি আছে, এটা বেশি দিন থাকবে না। তো সুতরাং কোথায় সেটা নিচের নাম্বারে ফোন করুন, সবকিছু বলে দেবে। হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। ডাক্তার দেখাতে হবে তো ডাক্তার দেখান, তাহলেই হবে। বাড়িতে বসে সারাতে পারবেন না। বেশি বয়স না বলে কি এমনি এমনি সেরে যাবে আপনার, কি সেটা মনে হয়েছে? নাকি বেশি বয়স নয় বলে তাদের ডাক্তার দেখাতে হয় না? বাচ্চাদের অসুখ হলে ডাক্তার দেখাতে হয় না বুঝি? ডাক্তার দেখে নিন, শখের রোগী তো, ওই দেখে মনে পড়লে একবার জিজ্ঞেস করে নি, যদি এমনি সেরে যায়। না, আমি তাবিজ কবজ দিই না বাবা, মেডিসিন খেতে হবে, ডাক্তারই এটা। হ্যালো, বলুন। ঠিক আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি কি, আমার দীর্ঘদিনের না, আমি পড়ে গেছিলাম 10-15 বছর আগে অন্ধকারে গর্তে, জানেন তো? না জানি না তো, এই মতো জানি। হ্যাঁ, যে হাঁটুর ব্যথা প্রচন্ড। আমরা প্রচুর মানে আর্থিক অনটনের মানুষ আর কি, মানে সেইভাবে আমরা ডাক্তার দেখাতে পারিনি, যার জন্য এখন যত বয়স হচ্ছে আমি হাঁটতে চলতে পারছি না। আপনার প্রোগ্রাম দেখেছি, কিন্তু আপনার কাছে যে যাব সেই ক্ষমতাটা আমাদের নেই আর কি। সত্যি সত্যি। কোথায় থাকেন ওখানে? কোথায় থাকেন বাড়ি? পূর্ব মেদিনীপুরের থাকি, পানিপারুল আমাদের গ্রাম। আর পূর্ব মেদিনীপুরের লোকাল হসপিটাল নেই আপনার? লোকাল হসপিটালে দেখিয়ে কি হবে? লোকাল হসপিটালে তো দেখিয়েছি, সে তো ওষুধ দিচ্ছে, ওষুধ খেলে ভালো। আর ওষুধ আমরা সত্যি সত্যি বলছি কি কিনে সবসময় খেতে পারি না। কেন? লোকাল হসপিটালে তো আপনাকে ফ্রিতে ওষুধ দেবে, ওখানে তো পয়সা লাগে না। কই দেয় না ডাক্তার বাবু, দেয় না। ও তো লিখে দেয়, প্রেসক্রিপশন করে দেয়, কিনেন খান। আর আপনার প্রোগ্রাম দেখছি, দেখে আপনাকে পাই না। আজকে তো ঈশ্বরের দয়া হোক যাই হোক পেয়েছি। একটু আমাকে বলুন না ডাক্তার বাবু, যে আমি মানে একটু হাঁটতে চলতে পারবো, মানে উঠতে বসতে খুব কষ্ট আমার আর কি। আর আমাদের তো মাটির উনুনে রান্না, আমাকে তো বসেই রান্না করতে হয়। তো আপনি একটুখানি মানে, ওখানে যে আয়ুর্বেদিক দোকান আছে ওখানে গিয়ে রিল্যাক্সি এবং জয়েন্টেক্স নামে 2টো ট্যাবলেট কিনে আনবে, দিনে 2বার করে ওটা খেতে থাকো। আচ্ছা ডাক্তার বাবু, আর একটা কথা জিজ্ঞেস করি, যে আমার নার্ভ শুকিয়ে যাচ্ছে আর কি জন্মের থেকে। মানে আমার ওর জন্য চেম্বারে দেখাতে হবে। ও আর ফোনে বসে বসে সব রোগ সারিয়ে ফেলে যায় না। আচ্ছা, ওর জন্য চেম্বারে দেখাবার দরকার আছে, এনসিবি টেস্টের দরকার আছে। ব্যাপারগুলো সহজ নয়, কঠিন। আচ্ছা ডাক্তার বাবু, আপনি যে বলছেন হোয়াটসঅ্যাপে আপনার পাঠালে, আমি যদি রিপোর্ট পাঠাই, আপনি দেখে কি মানে কিছু মানে একটু বলবেন যে ওষুধপত্র কি লাগবে? মানে যেতে তো পারবো না আমরা, সত্যি কথা। বেশ, আপনি রিপোর্টগুলো পাঠান আগে, তারপর তো দেখি। রিপোর্ট আমার যেগুলো দরকার, ওই আজে বাজে রিপোর্ট পাঠিয়ে কোনো লাভ নেই। রিপোর্ট লাগবে নার্ভের, এনসিবি টেস্ট লাগবে, হাঁটুর এক্সরে লাগবে, যেগুলো দরকার। ব্লাডের মধ্যে ভিটামিন D3 সিআরপি লাগবে। ওগুলো যদি করা থাকে তাহলে পাঠান ওগুলো। আচ্ছা। হ্যালো,
হ্যালো, নমস্কার। হ্যালো, ডাক্তার সেনের সঙ্গে কথা বলতে চাই আমি। হ্যাঁ, বলছি আমি, বলুন। হ্যাঁ, আমার অনেক দিন ধরে শরীর খুব 18 বছর হয়ে গেল। হ্যালো হ্যালো হ্যাঁ, 18 বছর হয়ে গেল তো কি করব? 18 বছর হয়ে গেছে। সরিয়া টাইপের, একজিমা টাইপের হয়েছিল। এবার উনি বলছেন যে সব ডাক্তার দেখিয়ে দেখিয়ে বলছে ভালো হবে, ও বলছে কোনো অনেক টাকার ওষুধপত্রকে কিছু ঠিক হয়নি। ওই খাই যখন খাই ঠিক থাকি, আবার যখন না খাই তখন আবার একটু নির্মূল হচ্ছে না শরীর থেকে। নির্মূল হবার জন্য কি ওষুধ খেয়েছেন আপনি? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন তো? অ্যালোপ্যাথি কি খেয়েছি, আয়ুর্বেদিকের কাছে আমি যাইনি ডাক্তার বাবু। তাহলে আমাকে আয়ুর্বেদিক আপনার এই প্রোগ্রাম গুলো দেখে দেখে তো আমার খুব যাওয়ার ইচ্ছা আছে। আমি বেহালায় থাকি। অ্যালোপ্যাথিতে ওষুধ খেয়ে আপনি নির্মূল হবার চিন্তা ভাবনা করছেন কেন? ওখানে তো কোথাও বলা নেই অ্যালোপ্যাথি মেডিসিন ফর এমার্জেন্সি। কোনো কিছু হয়নি ডাক্তার বাবু। আপনার কোনো কিছু হওয়ার জন্য তো ট্রিটমেন্ট করেনি। ওরা কি বলেছে যে আমাদের ট্রিটমেন্টে? না, আমি থেকে বলছি যে আপনার কাছে যদি যাই, আমি দেখাই যদি। হ্যাঁ, তো দেখাবার হলে দেখাবেন, আপনার যদি ইচ্ছা হয় দেখাবেন। সেখানে না, আমি দেখছি তো নিজে প্রোগ্রাম গুলো দেখে আমার মনে হচ্ছে আপনাকে যদি একবার আমি দেখাই, যে আপনি দেখলে যদি বুঝতে পারেন ব্যাপারটা, ওই কারণে। ঠিক আছে, দেখা করবেন। ওকে। একটা সময় আসে এই যন্ত্রণা হতে 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 সহ্য করতে না পেরে যাদের অনেক পয়সা আছে তারা বড় কোনো ঠিক এমনই একটা কোনো ডক্টরের সাথে দেখা করে গিয়ে। চলুন, এবার ডক্টর হাসি মুখে তাকে বলে দেয়, আপনার হাঁটুটা তো একদম বরবাদ হয়ে গেছে, ক্ষয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি আর হাঁটাচলা করতে পারবেন না যদি এটা অপারেশন না করেন। কোশ্চেন একটাই, অপারেশন করলে যে হাঁটতে পারবে সেটা কে বলবে? যে ডাক্তার বলছে হাঁটু পাল্টে নিতে অপারেশন করতে, ওই ডক্টর বলবে তো? তারপরেই গল্পটা আসে ঠিক এই জায়গায়। সত্যিই কার্টিলেজের অবস্থা খারাপ হয়ে যায়। এক্সরে দেখলে দেখা যাবে যে একদম স্টেজ 4 অস্টিওআর্থ্রাইটিস। হাঁটুতে ইনজেকশন দিয়েও অনেক জায়গায় ম্যাজিক হয়। ডাক্তাররা বলে দেয় নাকি আমি ইনজেকশনের মাধ্যমে ফ্লুইডটা ভেতরে দিয়ে দিলাম, আপনি এবার হাঁটতে পারবেন না। ওটা ফ্লুইড ছিল না। ইনজেকশনের দ্বারা ওরকম ফ্লুইড কিনতে পাওয়া যায় না বাজারে, যেটা দিয়ে দেওয়া যায়। আপনার এই লাস্ট ওষুধ নিয়েছিলাম আমি 25 টাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দিয়ে এখন খুব ভালো আছি। একটাই প্রবলেম ডাক্তারবাবু, আমার মা, আপনাকে সেই বলেছি অনেকদিন আগে বলেছিলাম যে বর্ধমানে একটা চেম্বার করুন, তা বলেছিলাম তো। যাই হোক, এখন খুব ভালো আছি আমি। এখন আমার স্পাইনাল কর্ডের যন্ত্রণা কমে গেছে, তারপরে ইউরিনটা ভালো হচ্ছে, হ্যাঁ, পটিটা ভালো হচ্ছে, হ্যাঁ, আপনি যা যা টোটকা বলছেন সব খেয়েছি, আমি খাচ্ছি। আর রেগুলার আপনার প্রোগ্রামটা দেখছি, কিন্তু ফোনে পাচ্ছি না। আজকে পেলাম। হ্যাঁ, দয়া করে আপনি একটা কথা আমার শুনুন, 1 সেকেন্ড। ব্যাপার হচ্ছে আমার মা গত হয়েছে, ছেলে গত হয়েছে, আমার বোন গত হয়েছে। এই 4-5 মাসের মধ্যে আমার 3 জনা গত হয়েছে। যার ফলে আর্থিকের জন্য আমি যেতে পারছি না। আমার যার খবর, আমি একটা অ্যান্টিডক্স আপনার এই অর্ডার করি ম্যাডাম, স্যার, বুঝলেন তো? অ্যান্টিডক্স ওই নার্ভের জন্য, চলতে চলতে এখন হাঁটতে পারছি। আগে হাঁটতে পারতাম না, এখন অনেকটা হাঁটছি। আপনি সাইকেল চালাতে বারণ করছেন, সাইকেল চালাচ্ছি না। আপনি যা যা বলছেন সেগুলো মেনটেন করছি। খাওয়া দাওয়ার মধ্যে শুধু চারা মাছ, পেঁপে দিয়ে ঝোল আর ভাত, আর সব খাওয়া বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আপনার যেটুকু মেডিসিন লাগবে আমাদের দুর্গাপুরে তো ব্রাঞ্চ আছে, ওখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্টিডক্স নার্ভের জন্য খাওয়া যাবে তো? না, এক্স ডিটক্স নার্ভের জন্য না, ওটা ডিটক্সিফিকেশনের জন্য। আপনার নার্ভের জন্য লাগবে বাতকুলান্তক আর একাঙ্গবীর। বাতকুলান্তক আমি সেটা অর্ডার করে দিয়েছি স্যার, পাশের বাড়ি থেকে 1290 টাকা। আপনি ওই নম্বরে আবার ফোন করে বলে দিন যে না ওটা নয়, আমাকে বাতকুলান্তক অথবা একাঙ্গবীর দুটোর একটা পাঠান। আচ্ছা, বাতকুলাঙ্গ একাঙ্গবীর, একাঙ্গবীর, রাইট। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন।
ডাক্তারবাবু বলছেন? ডাক্তারবাবু, হ্যাঁ বলছি আমার নার্ভের সমস্যা, বুঝলেন তো? বুঝলাম। নার্ভের সমস্যা, পেটের খুব ডিস্টার্ব আছে, গন্ডগোল হয়, মানে পেট দম মেরে থাকে, কিছু না খেলে মনে হয় এই মতো খেয়ে উঠলাম। আর পায়ে একটু চুলকানো হয়েছিল, সে চুলকানোটা একদম কমছে না, অনেক ওষুধ খাইছি। চেম্বারে চলে আসুন। চেম্বার বাসা কি বলে দেবে চেম্বারের ব্যাপারে, কোথায় যাবো ওসব বলে দেবে। নিচের ওই নাম্বার দুটো দেওয়া আছে, ওই দুটোর একটা ফোন করে নিন। বাসা কি বাড়ি বসেন স্যার? টিভির পর্দায় নিচের নাম্বারে ফোন করে নিন, ডিটেল দেবে ওখানে। 69-26 নাম্বারে? হ্যাঁ হ্যাঁ, ওরা আপনাকে হেল্প করে দেবে। বলছি আপনার হ্যালো হ্যালো, না নেই। নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ বলছি আমার হাজবেন্ডের গত বছর হচ্ছে স্ট্রোক হয়েছিল, আর আর হচ্ছে এখন হাঁটছে, কিন্তু হাতটার কোনো সমস্যা, হাতটা তুলতে পারছে, হাত বল হচ্ছে না। ওই না, আপনি কি একটু সারাতে পারবেন? যাবো? তা তো জানি না, আপনার যদি ইচ্ছা হয় আসবেন, আমি সারাতে পারবো, আপনাকে গ্যারান্টি কার্ড দেবো, তবে আসবেন। কেন দিতে যাব? কেন? তাই না, হ্যাঁ, সিটি স্ক্যান আর এমআরআই রিপোর্ট নিয়ে দেখা করবেন আপনার যদি ইচ্ছা হয়। না না, আপনি রোড চন্দ্রখানায় বসেন তো? না, আমরা ঘাটালে না, এখন ভিডিও কলিং এ দেখাতে হবে। ওখানে আমাদের মেডিসিন সেন্টার আছে, ঠিক আছে? এখন লোকের সব অ্যাসিওরেন্স হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি মুর্শিদাবাদ আমতলা থেকে বলছি। বলুন। হ্যাঁ, আপনার কল অনেক দিন থেকে আমি পাই না, আজকে পেয়েছি। কেন, আমার কি গানের ক্যাসেট আছে নাকি তোমার বাড়িতে? হ্যালো ডাক্তারবাবু, বলুন, ফোন করেছেন কেন, কি প্রশ্ন? হ্যাঁ, আমার মেয়ের 2019-এ টিউমার অপারেশন হয়েছিল ব্রেস্টে। হ্যাঁ, অপারেশনের পর আবার একটা আবার হয়েছে, আবার আশেপাশে গুড়গুড় করে নড়ছে। তাই আপনার আমি দমদমে যাব বলে আমি নামও লিখে দিয়েছি, এই শুক্রবারে আপনার সঙ্গে দেখাতে যাব। তাই আমার বাড়ি থেকে বলছে যে আপনি টিউমার দেখেন, কি এই টিউমারের চিকিৎসা করেন, তাই বাড়িতে বলছে। বাংলা পড়তে পারো তো? বাংলা পড়তে পারে বাড়ির লোক? হ্যাঁ, মানে যদি পড়তে পারে তাহলে নিচে টিভি স্ক্রিনে স্ক্রলিং যাচ্ছে, ওখানে কি কি ট্রিটমেন্ট হয় লেখা আছে, পড়ে নাও, ঠিক? জেনে শুনে নিয়ে তারপর আসবে, নাহলে হুটোপাটি করে আসার এখানে দরকার নেই কিন্তু। কেমন? না, হ্যাঁ ডাক্তার যাবো, কিন্তু এটা এরকম ভাবে বারবার হচ্ছে, এটা কি সারবে? জানি না, ওষুধ খেলেই রোগ সেরে যায় নাকি? যায়? রোগী কতটা মেনে চলবে তার উপর ডিপেন্ড করে, তাই না? হ্যাঁ, তো সুতরাং সারবে আমি বলবো, তবে তুমি আসবে। কেন? তোমার পাড়ায় যে ডক্টর আছে তার কাছে চলে যাও। আগে যে টিউমারটা অপারেশন করেছিল তাকে জিজ্ঞেস করেছিল? তোমার বাড়ির যে চালাক লোকটি আছে, এত তার বুদ্ধি, তা সেই সময় বুদ্ধি কোথায় গিয়েছিল? ছিল না? আগে যে ডক্টর অপারেশন করেছিল তাকে জিজ্ঞেস করেছিলে কোশ্চেনটা, যে আর কোনোদিন টিউমার আসবে কিনা অপারেশন করার পর? করেছিলে? তাহলে আবার যে এখন হলো, তাহলে সেই ডক্টরকে প্রশ্নটা করে দেখো যে অপারেশনের সময় তো বলেছিলেন আর আসবে না, এখন তাহলে এলো কেন? প্রশ্নটা ওনাকে করুন, আমাকে না, ঠিক? আপনার পুরনো ডক্টরকে কোশ্চেন করবেন। বাড়িতে এত চালাক চালাক ভালো ভালো বুদ্ধিমান লোক আছে তোমার বাড়িতে, তারা থাকতে এরকম প্রবলেম হয়ে যাচ্ছে বারবার। না, বাকি বাড়িতে চিন্তা ভাবনা করো, আমি তোমায় অ্যাসিওরেন্স দেওয়ার জন্য এখানে বসে নেই। তোমার মেয়েকে সারাতেই হবে, কোথায় ঠেকা নিয়ে রেখে দিয়েছি আমি। যাদের ইচ্ছা হবে তারা আসবে, তাই না? এত হসপিটালে গিয়ে রুগী ভর্তি হয়ে যাচ্ছে প্রতিদিন, লক্ষ লক্ষ মানুষ। রুগীরা কি অ্যাসিওরেন্স নিয়ে সেখানে ভর্তি হচ্ছে নাকি? প্রবলেম আছে, হসপিটালে যাচ্ছে, ট্রিটমেন্ট হয়, তাই না? আজকে একটা ইউনিট, একটা চেম্বার, একটা হসপিটাল খোলা হয়েছে, ঠিক না? তো সুতরাং
আপনার এখান থেকে সাড়া দেবে তবে আপনি আসবেন, কাউকে নিমন্ত্রণ কার্ড দিইনি। আর অ্যাসিওরেন্স দিতে পারবো না। ইলেকট্রনিক্স টিভি বিক্রি করছি নাকি যে 5 বছরের ওয়ারেন্টি থাকবে, 6 বছরের গ্যারান্টি থাকবে, ওইসব গল্প এখানে আর হবে না। কারণ এখন আর ওইসব বলতে ভালো লাগে না, কেন বলতে যাব। আপনাদের ইচ্ছা হয়ে গেলে চলে আসবেন। আজকে 22 বছর পার হয়ে গেল, 23 বছরের রানিং এখন, ঠিক? তাহলে সুতরাং এত বছর ধরে যে ট্রিটমেন্ট দিয়ে এসেছি, যত রোগী সুস্থ করেছি, যথেষ্ট একটা ডাক্তারি জীবনের জন্য, তাই না? তাহলে এখন দমদম চেম্বার আর বারাসাত একটা হসপিটাল আয়ুর্বেদিক এবং ইউনানির, তারপরেও আবার একটা দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল হয়েছে আমাদেরই। তাহলে কেন বাড়ছে? রুগীর রেজাল্টটা দিচ্ছি বলে তাই। সুতরাং রুগীদের রেজাল্ট না দিতে পারলে ও আস্তে আস্তে 10/10 ঘরে চেম্বারে বসে কোনো ওষুধের দোকানে পেছনে বসে ডাক্তারি করতে হতো। রেজাল্টটা দিই, ঠিক? আর বাকি এত প্রশ্ন মনে, তা অ্যালোপ্যাথি ডক্টরের কাছে মুখ দিয়ে বেরোয় না কেন? যিনি অপারেশন করেছিলেন তাকে কোশ্চেনটা করা হয়নি কেন? আবার সেখানে তাহলে টিউমার এলো কেন? সুতরাং অপারেশনে কি হয় আর কতটা কিওর হয় আপনার ফোন শুনেও বাকি লোকরা বোঝে, আর বাকিরা জানে অপারেশনে কতটা অ্যাসিওরেন্স আছে, সেটা এখন সাধারণ পাবলিক কিন্তু বুঝতে শিখেছে। আর তাই আমি অপারেশনের বিরুদ্ধে। একটাই ডক্টর পাবেন পশ্চিমবাংলার বুকে, বাই মেডিসিন ট্রিটমেন্ট করি, যেটা হয় ততটুকুই বলে দিই, যেটা হয় না সেটা বলি না, এটা সায়েন্স। এখানে ওই আমরা পুরনো ডাক্তারের মতো রসিয়ে কষিয়ে বলে দিলাম অপারেশনটা করে ফেলুন জামাই খাতির করে, তারপরে আর এখন চেনে না। এখন আপনি গিয়ে জিজ্ঞেস করবেন আবার যে ডাক্তারবাবু আবার টিউমারটা হলো কেন, আপনাকে চিনবেও না, বুঝে গেছে? সো নিজের মাথায় ডিসিশন নেই। যাই হোক, আমরা আবার একটুখানি ঘুরে আসি নি রিপ্লেসমেন্টে। এই দেখুন হাঁটুর অপারেশন এরকম কত লোক করে ফেলেছে, করার পরে একটা হাঁটু করেছে আর একটা হাঁটু করেনি। এবার দেখছে দুটো হাঁটুতে আবার যন্ত্রণা, যেটা করেছিল আর যেটা করা হয়নি দুটোতেই যন্ত্রণা হচ্ছে। তাহলে প্রশ্নটা কাকে করবো? উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু দুটো হাঁটুতে কেন যন্ত্রণা করছে, কেন আপনাকে উত্তর দিতে যাব? আমি আপনার ডাক্তার না তো? আপনি আমাকে দেখিয়েছিলেন, আমি আপনার অপারেশন করেছি কি না? তাহলে যে ডক্টর অপারেশন করলো কোশ্চেনটা তাকে কেন করা হচ্ছে না? তাই তো, উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে, বোঝেন? আমরা ছোটবেলায় গল্পটা শুনেছিলাম না? না, একজন ক্ষীর খেয়ে নেপোয় দই খেয়ে চলে যাবে আর একজন খেসারত দেবে কেন? আপনার হাঁটুর যন্ত্রণার জন্য বর্তমানে এখন যে যন্ত্রণা, যাদের জন্য দায়ী আমি না। আমার কাছে কি অপারেশন করেছিলেন? আমি তো এখানে টিল ডে 1 থেকে আমি বলে আসছি আমি এই অপারেশনের বিরুদ্ধে। আমার কাছে যে পেশেন্টরা আছে তাদের কাউকে অপারেশন করাতে হয়নি আজকের ডেট অবধিও। তাহলে কেন অপারেশন? কি আহামরি লাভ হয়েছে আপনার অপারেশন করে? এত বিরাট অট্টালিকা, বিশাল বিশাল ব্যাপার, তখন তো আমরা মনে হচ্ছে হাঁটুটা যা হয়ে যাবে, এবার বোধহয় পায়ে হাঁটতে হবে না, গিয়ে রাস্তায় দাঁড়াবো, এমনি পা চলতে শুরু করবে, তাই না? এরকম এরকম সব স্বপ্ন ভাবছিলেন না? এখন কি মনে হচ্ছে? আর হাঁটবেন না, হুইল চেয়ার। সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ডিসিশন আপনাদের। আমি আপনাদের জন্য একটার পর একটা প্রতিষ্ঠান বাড়িয়ে চলেছি। আজকের ডেটে আবার একটা অ্যালোপ্যাথি হসপিটাল, কারণ প্রচুর মানুষ অ্যালোপ্যাথি ট্রিটমেন্টেও আছে, তাদের প্রয়োজন, এমার্জেন্সি আছে, তাই তাদের অ্যালোপ্যাথি সেকশনে যাতায়াত করতে হয়, কিন্তু গলা কাটে যাচ্ছে, পারছে না, তাদের জন্য হসপিটাল বানিয়েছে। আমার রোগী BMW চাপা নয়, একদম গ্রামের মানুষদের জন্যই আবার এই হসপিটালটা। সরকারি হসপিটাল আগেও ছিল, এখনো আছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং এই হসপিটাল। ওখানে 1 পয়সা বেশি নেবার জায়গা নেই, গভর্নমেন্ট থেকে যে রেটটা বেঁধে দিয়েছে সেটাই আমি নিই। তো সুতরাং ফুল সেট আপ, ICU, SDU সমস্ত ব্যবস্থা করা আছে, ডায়ালিসিসের জায়গা করা আছে, যাদের চলছে রানিং ডায়ালিসিস তারা যদি আমার এখানে চলে আসেন ট্রিটমেন্টে, তার মানে ডায়ালিসিসটাও আমার এখান থেকে করাবো। আমি বাইরে ডক্টরদের উপর কেন বিশ্বাস করতে যাব, ভরসা করতে যাব? সবটা আমার চোখের সামনে হবে, ঠিক না? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানতাম। চুলের সম্বন্ধে জানবে? হ্যাঁ। চুলের সম্বন্ধে আবার কি জানার আছে? ঘুমিয়ে পড়লেন নাকি? হ্যাঁ, চুলের সম্বন্ধে কি প্রশ্নটা কি? হ্যাঁ, ছেলের
ওই যে জাঙ্গের ধারে ওই জাঙ্গিয়া টাঙ্গিয়া খুলে পড়তে আছে, ছোবলা ছোবলা দাগের মতো যাচ্ছে, বিরাট কাটছে। স্কিনের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এর জন্য মেডিসিনের দরকার আছে বাবা। আমি দুটো ওষুধের নাম বলে দিচ্ছি, পাড়ার আয়ুর্বেদিক দোকান থেকে গিয়ে কিনে নেবে। এক হচ্ছে মঞ্জিষ্ঠা, 2 খাদিরারিষ্ট। মঞ্জিষ্ঠা, খাদিরারিষ্ট দুটো সিরাপ 3 চামচ করে দিনে 2 বার করে খেয়ে নেবে। আর একটা রুবিয়া অয়েল, এই তেলটা স্নান করার পর ওই জাঙের 2 পাশে লাগিয়ে দেবে। ঠিক আছে, চলো। তাহলে এই যন্ত্রটা আপনাদের ইনস্টল করে দেওয়া হয় হাঁটুর মধ্যে। প্রচুর মানুষ করেছেন, আনন্দের সঙ্গে গিয়ে করেছে, একদম লাপালাপি করে। যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে হাঁটুটা আমার পাল্টে একদম পুরো রোবটের মতো হয়ে যাবে, এবার এক টানা 100 কিলোমিটার হাঁটতে পারা যাবে। তাই তো? শোবার ঘর থেকে বাথরুম অব্দি যেতে এখন 14 পুরুষের নাম নিতে হচ্ছে অপারেশনের পরেও। তাহলে বুঝতে পেরেছেন আমি অপারেশনের বিরুদ্ধে কেন। নিয়ম যেটা রুলস, সেটার বাইরে যদি চলে যাই আমরা, তাহলে কিন্তু আর ট্রিটমেন্ট হবে না। ভুল, আপনাকে তার খেসারত দিতে হবে। ওই জন্য প্রতিটা ট্রিটমেন্টেই আপনাকে ডক্টর যে নিয়মগুলো বলে দিয়েছিল এক অপারেশনের পর, সেগুলো মানেন না বলে আপনারা হাঁটতে পারেন না। এবং সবার আগে বলি, এই নি রিপ্লেসমেন্টের দরকারই তো ছিল না। যদি মেডিসিনে আমি দৌড়াদৌড়ি করতে পারি, তাহলে আবার কেন অপারেশনের দরকার কেন? এবার অপারেশনের পরে যদি আপনার হাঁটা বন্ধ হয়ে যায়, তাহলে আর সেটাকে রানিং করানো যাবে না, বড় মুশকিল হয়ে যায়। ওই জন্য আমি বারবার বলে দিই, এই হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা নিয়ে যারা আসবেন অপারেশনের আগেই আসুন। অপারেশন করে এসে লাভ নেই, আর কোনো ব্যবস্থা করা যাবে না। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, এটা কি ডক্টর সেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঝাড়গ্রাম থেকে বলছি। বলুন। ঝাড়গ্রাম থেকে বলছি। শুনতে পেয়েছি, রিপিট করার দরকার নেই। টিভির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসুন, টিভির মধ্যে ঠান্ডায় ঢুকে পড়ার কিছু নেই। আচ্ছা ডাক্তারবাবু নমস্কার, আমি ঝাড়গ্রাম থেকে বলছি। আমার ছেলে দুটো হাঁটু খেলতে যেয়ে ঘুরে গেছিল, এর কি কোনো ওষুধ বলবেন একটু? না না, এটা তো ধর্মশালা নয়, চেম্বার। তো রুগী দেখতে হয়, এক্সপ্লেট দেখতে হয়, তারপর ওষুধ দেয়। আপনার কি মনে হলো আমি তাবিজ কবজ বিক্রি করছি? না না, সেটা বলছি না। তাহলে সব সিস্টেম আছে না। আপনি আপনার ঝাড়গ্রামের একটা ডক্টরকে ফোন করে বলুন এই কথাটাই, দেখি কোন ডাক্তার কটা ওষুধ দেয় আপনার বাড়িতে। ঠিক আছে, সিস্টেমের বাইরে যাবেন না। আপনার মনে হয় যদি যে না আমি টিভিতে সবার সাথে কথা বলছি, সব রিলিফ করে ফেলবেন না। ঠিক, সব কিছু একটা সিস্টেম আছে। আপনার ছেলের হাঁটু ঘুরে গেছে, সে যদি নর্মাল থাকে আপনি আমায় ফোন করতেন না, তাই না? তার মানে সেটার ট্রিটমেন্টের দরকার আছে। তাহলে তার এক্সরে প্লেট পাঠান আগে, তারপর দেখি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব। তার জন্য নিচে নাম্বার দেওয়া আছে, ফোন করে যোগাযোগ করে নিন, তাহলেই হবে। সারা পশ্চিমবাংলার মানুষ, বাংলাদেশের মানুষ যেভাবে যোগাযোগ করছে। ঠিক আছে, ওকে। মানুষের এখন ওই আগেকার দিনে একটা প্রবাদ ছিল, দেখেছেন, যে খেতে পেলে শুতে চায়, আবার যাকে শুতে দিয়ে দেবেন বলবেন না কালকে সারাদিনটা থেকেই যায়। এরকম একটা ব্যাপার এসে গেছে না? পাবলিকেরও সেই অবস্থাটাই হয়ে গেছে। এখানে হোম রেমেডি বলে দিই, কিছু রোগীকে ওষুধও বলে দিই, হ্যাঁ সেগুলো দরকার, নিডস। এবার বাকি সব রোগী ভেবে নাও, তাহলে বোধহয় এরমভাবেই ট্রিটমেন্টটা হয়ে যাবে। আপনি ডাক্তার দেখিয়ে ঠিক করতে পারেননি, তাই তো আমার ফোন করেছেন। তাহলে যেটা ডাক্তার দেখাবার পরেও ঠিক হয়নি, সেটা কি বাড়িতে বসে বসে ঠিক হয়ে যেতে পারে? কমন সেন্স কি বলে, ঠিক না? সো না, আপনারা যেটা ভাবছেন ওই গুড়ে বালি, এখানে হয় না ওটা। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, বলছিলাম আমার ভাই না নেশা করে। কিসের নেশা করে সেটা নিয়ে ওখানে হেল্পলাইনে জানান, আপনাকে ওষুধ বলে দেবে। ওটা এর জন্য প্রেসক্রিপশনের দরকার হবে না, আপনি ওষুধটা অর্ডার করিয়ে আনিয়ে নেবেন। ঠিক আছে? হ্যাঁ,
বলছি ওষুধের কি দাম হবে? সেটা বলে দেবে, আমি তো দোকান করিনি বাবা, ওটা তো হেল্পলাইনে বলবে, আমি নিজেও জানি না। ঠিক, হেল্পলাইনে বলুন, আপনাকে ওষুধ অ্যাড্রেস দিলে ওষুধ পাঠিয়েও দেবে বাড়িতে। ঠিক আছে, খাওয়ার নিয়মটা মেন, নিয়মটা অবশ্যই জেনে নেবেন, মানে নিজের মতো করে খেয়ে ফেললে হবে না, ওটার নিয়মটাই হচ্ছে মেন, কিভাবে খাওয়াতে হবে ওইটা অবশ্যই জেনে নেবেন, তাহলেই হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ ডাক্তার বাবু বলছি, আমি হবিগঞ্জ থেকে বলছি। আমি আসলে আমার মায়ের বিষয়ে কথা বলতে চাই। মায়ের বয়স 52 বছর বয়স, তো ওনার ফিস্টুলা আছে, পটি গেলে অত্যন্ত মানে ব্লিডিং হচ্ছে, মরিচের মতো সাইজটা, আর মানে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, জ্বালা যন্ত্রণা করছে, আর প্রচন্ড গ্যাস অম্বল। কি করা যেতে পারে একটু যদি বলেন। ফিস্টুলার জন্য পাড়ায় যে ডাক্তার আছে তার কাছে দেখানো যেতে পারে, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। ওখানে থেকে যদি কোনো ওষুধ দিতে পারেন তাহলে খুব ভালো হয়। সেটা আয়ুর্বেদিক আরো খেয়েছে, কোনো কাজ হয়নি ডাক্তারবাবু। সেটা টিভি সন্তোষেরও হয়, আবার সনি টিভিরও হয়, তাই না? দুটো টিভির এক পিকচার, তাই না? গাড়ি মার্সিডিজও হয়, আবার মারুতিরও হয়, দুটো গাড়ি কি এক হবে? না, সেটা কখনো না। তো সুতরাং তফাৎ আছে, তার জন্য যা প্রসিডিউর ওখানে হেল্পলাইনে ফোন করুন, ওনারা আপনাকে হেল্প করবে। না, ওনাদেরকে করেছিলাম, ওনারা বলছে যেতে, তো ওনার এত কষ্ট হচ্ছে, তো ওর জন্য যদি ওষুধটা পাঠানো যেত ভালো হয়। হ্যাঁ, আগে প্রেসক্রিপশনটা হবে, তবেই না ওষুধ দেবে আপনাকে, তাই না? একটা রোগীর জন্য আগে প্রেসক্রিপশন তৈরি হয়, তবে তো তার ওষুধটা পাঠাবে। আগে প্রেসক্রিপশনটা করান, তাহলেই করা হয়েছিল হেল্পলাইনে ডাক্তারবাবু, ওরা বলতে চাইছে যে আপনার সঙ্গে গিয়ে একটু দেখা করতে। না, কেন, কিসের জন্য দেখা করো? ওষুধটা নিয়েছেন আপনি? না, ওষুধ নেই, ওইটার জন্যই করেছিলাম। উনি বলছে আপনার সঙ্গে দেখা করতে, না হলে হবে না। হ্যাঁ, আপনাদের ভিডিও কলিং এ দেখাবেন, না ভিডিও কলিং এ কথা বলবেন। নেই না, স্মার্টফোন নেই। এখন মানুষ আনস্মার্ট হয়ে গেছে, ফোন স্মার্ট, এখন সবার হাতে হাতে। আপনার কাছে নেই, পাশের বাড়ি আছে, বন্ধু বান্ধবীর কাছে। আজকে ট্রিটমেন্টের জন্য দরকার, ফালতু এত কাজের জন্য লোক ফোন কাজে হাতে নিয়ে ঘুরছে পকেটে, আর আপনার এত বড় একটা বিপদের সময় কেউ ফোন দিয়ে হেল্প করবে না, এরকম বলতে চাইছেন কি আপনি? নিশ্চয়ই না। তাহলে যে কেউ আপনাকে এই ব্যাপারে হেল্প করবে, এখন সবার হাতে স্মার্টফোন, তাই না? তো এই ব্যাপারে আমার মনে হয় যে সবাই হেল্প করতে রাজি থাকবে, আপনিই বোধহয় রাজি নয়। দেখুন আপনি সেটা ভেবে, ঠিক রাইট ট্রিটমেন্টের দরকার, প্রেসক্রিপশনের দরকার, তবে একটা রোগী ঠিক হয়, তাহলে এমনি এমনি হয়ে যায় না বাবা সবকিছু। হ্যাঁ, নমস্কার। যাই হোক, মানুষের এখন ওই যে ধারণা বলে দিলাম সব বাড়িতে বসে করবো, আরে বাড়িতে বসে করার জন্য ব্যবস্থা করে দিয়েছি তো, ভিডিও কল আর জেনারেল কল। আপনি এখানে যেভাবে কথা বলছেন সেভাবেও আপনাকে আপনার সমস্যাগুলো বলতে হবে, মেন আমাকে প্রবলেমগুলো জানাতে হবে, যার উপর বেস করে প্রেসক্রিপশনটা হয়। আর যদি আপনার কোনো রিপোর্ট করা থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। এর জন্য হেল্প করবে না এরম কোনো মানুষ নেই, আমার তো মনে হয় না, তাই না? এখন তো রিক্সাওয়ালা, বেগুনওয়ালা, ভুজিয়াওয়ালা সবার হাতে স্মার্টফোন। এখন মানুষ আনস্মার্ট, মানুষ এখন ফোনই হয়ে গেছে। ফোন নেই মানে সে তো অ্যাবনর্মাল বলে লোকে। এখন কি ফোন নেই তোর? বাবা, বিরাট ব্যাপার, ফোন থাকতেই হবে নাকি? এখন সবার হাতেই ফোন বাবা, যাকে এই ব্যাপারে হেল্প চাইবে সেই করবে, কোনো অসুবিধা নেই। আর ফিস্টুলার জন্য কি কি করা দরকার, কিভাবে চলবে সেটা জানতে হলে মায়া টিভি ইউটিউবে গিয়ে পাইলস অ্যান্ড ফিস্টুলা বলে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটা গিয়ে ভালো করে দেখে নেওয়া হোক। একদম ডিটেল দেওয়া আছে যে পাইলস রোগীদের জন্য কি কি করণীয়, ফিস্টুলা রোগীদের জন্য কি কি করণীয়, কি কি খাবে না, বাড়িতে হোম রেমিডিস কি, এভরিথিং জানানো আছে সেখানে। ঠিক, কিন্তু নিজের ইচ্ছা থাকা দরকার তো, যে আমি সুস্থ হতে চাই। শখের রোগী হলে কি করে হবে মা? ঠিক। নমস্কার। হ্যালো হ্যালো, ডাক্তার কথা বলছেন? হ্যাঁ বলছি ডাক্তারবাবু, মানে আমি বসিরহাট থেকে বলছি। বলবেন। বলছি যে আমার তো আইটিপি সমস্যা আছে ডাক্তারবাবু, এটা কি সারে? মানে অনেক ডাক্তার কি আছে? আইটিপি প্লেটলেট কমে যাচ্ছে আর হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, রক্ত থাকে না শরীরে। আপনাকে ফুড চার্ট করে দিয়েছে? ফুড চার্ট কিছু তেমন দেয়নি, কিন্তু অনেক ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, ডাক্তাররা বলছে ওষুধ খান, এটা সারতে খুব সময় লাগে। তবুও তো আপনাকে বলেছে যে সারতে সময় লাগে, তার মানে সারবে না তো আপনাকে বলেনি? বলেছে কি? থ্যালাসেমিয়া রোগী যেমন, এগুলো হচ্ছে সিস্টেম ডিসঅর্ডার ডিজিজ,
মানে আপনার সিস্টেমে প্রবলেম আছে, এটা কোনো অসুখের মধ্যে পড়ে না, কিন্তু সিস্টেমে প্রবলেম আপনার বডির। থ্যালাসেমিয়া রোগী, এটা কি কোনো অসুখ না, সিস্টেম ডিসঅর্ডার। মানে তার হিমোগ্লোবিন ব্লাস্ট হয়ে যায় 21 দিন ছাড়া, কারো 3 মাস ছাড়া, কারোর মাসে মাসে, কারো 6 মাসে একবার, ঠিক, রক্তের কণাগুলো। আর আপনার হিমোগ্লোবিনের কণা এবং প্লেটলেটের কণা দুটোই ব্লাস্ট হয়ে যাচ্ছে, সিস্টেম ডিসঅর্ডার। তো আমি যে ওষুধগুলো দিই এতে কি হয়, আবার সিস্টেমেটিক হয়ে যায়। আমার কাছে থ্যালাসেমিয়া রোগীরা কি করে এসে, তাদের কি কোনো অসুখের জন্য ওষুধ দেওয়া হয় না, তাদের এই সিস্টেমটাকে, মানে কি সিস্টেম ডিসঅর্ডার, এই যে ব্লাস্ট হয়ে যাচ্ছে রক্তের কণিকা, সেটা যাতে আর ভেঙে না যায় তার জন্য মেডিসিন ইউজ হয়। বোঝাতে পারলাম? আপনারও তাই হবে, আপনার প্লেটলেট কমবে না, আপনার হিমোগ্লোবিন কমবে না, এটাই তো, আর তো কিছু না। এটাকে ঠিক করে নেওয়ার দরকার আছে। কিন্তু কি করতে হবে ডাক্তারবাবু? এর জন্য নাম লেখাতে হবে আর চলে আসতে হবে কারেন্ট রিপোর্টগুলো নিয়ে। আচ্ছা, কবে যাব? একটা ভালো দিন দেখে আমি জানাবো আপনাকে, ক্যালেন্ডার দেখে আপনাকে জানাবো। এই 1 জানুয়ারি চলে গেল, না হলে আমি আগে ফোন করলে আমি ডাকতাম, এখন ভালো দিন পাচ্ছি না, দেখি আরো একটা ভালো দিন পাই ক্যালেন্ডারে, আপনাকে নিশ্চয়ই ডাকবো আমি, ঠিক আছে? না, আপনি কবে যেতে বলবেন আমি সেদিনই যাবো। মানে আপনি কি প্রতিদিনই বসেন? আমি তো মানে জানি না, আপনার কাছে তো কোনোদিন যাইনি, এখন প্রথম আপনার কাছে জিজ্ঞাসা। সবাই তো জীবনে প্রথমবার কোথাও না কোথাও যায় মা, যে ভেলোর জানি সেও তো জীবনে একবার করে প্রথম যায়, তাই না? শ্বশুর বাড়ি তো প্রথম জীবনে একবার যায়, তার জন্য কি দিনক্ষণ দেখে রাখতে হয় না, মানসিক প্রস্তুতি নিতে হয়। আপনার মনের প্রস্তুতি দরকার, আপনি কবে আসবেন, সেটা যদি না হয় কিছু সম্ভব নয়, ঠিক? আপনার যেদিন মন চাইবে হ্যাঁ আমার যাওয়া দরকার আছে, আপনার যদি মনে হয় যে না অসুখটা সাংঘাতিক, কারণ অসুখটা কিন্তু ছেলে খেলার অসুখ, প্রবলেমটা ছেলে খেলার নয়, কিন্তু এইভাবে কমতে কমতে প্লেটলেট কমে গেলে আপনি জানেন কি হয়, কিন্তু আর হিমোগ্লোবিনও যদি কমে যায় সেটাতেও কি হয় সেটাও আপনি জানেন। সো আপনার যতটা তাগিদ আছে চলে আসবেন দিনক্ষণ দেখে, কেমন? ওকে, আসার জন্য নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে বুকিং করুন, চলে আসুন যাদের প্রয়োজন আছে, অপ্রয়োজনে না। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কি ডক্টর সেন বলছেন? হ্যাঁ বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বীরভূম থেকে বলছি, বীরভূম থেকে। বলুন, প্রশ্ন কি? হ্যাঁ আমি বীরভূম থেকে বলছি। কিন্নার বীরভূম বলছি। আমি একটা সমস্যার জন্য বলছিলাম। হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। আমার ছেলের সমস্যার জন্য বলছিলাম। হ্যাঁ সেটা বলুন, প্রবলেমটা বলুন। আমার ছেলে রাত্রেবেলায় ঘুমোতে খিচুনি হয়, ওই সমস্যার জন্য আপনার সঙ্গে পরামর্শ করছিলাম। বয়স কত ছেলের? 22 বছর। এটাকে মির্গি বলে, এপিলেপসি মির্গি। তার জন্য ওষুধ চলছে। আমরা কলকাতা পিজিতে দেখাইছি, বাঙুরে। হ্যাঁ দেখাচ্ছেন, এবং আপনাকে লিবেরা, লেবিপিল, এপটোয়েন খেতে দিয়েছে, 3টে করে ওষুধ চলছে। না না স্যার, আমি বলি ওটা জন্মগত রোগ নয়। না, জন্মগত বললেও ভুল হবে, আবার ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি ধরে নেয় এটা। তাই হোক, কিন্তু আমি সেটা বলছি না। এবার আমি কি করব? ইইজি রিপোর্টটা নিয়ে চেম্বারে দেখা করবেন। ইইজি রিপোর্টটা নিয়ে চেম্বারে দেখা করবেন, আর কোনো রিপোর্ট লাগবে না আমার। তাই? ওই রিপোর্টটাই মেন লাগে, নিশ্চয়ই করা আছে। আপনি বাঙুরে দেখেছেন যখন, রিপোর্টটা করা আছে। না সেটা আমি বলছি না, আমি একটা কথা জিজ্ঞেস করছি আপনার কাছে। আপনি তো আপনার প্রোগ্রাম কদিন থেকে দেখছি, ওই জন্য আমার খুব ভালো লেগেছে আপনার প্রোগ্রাম দেখে। এবার আমি একটা জানতে চাইছি আপনার কাছ থেকে, যে এটা ধরলেন 22 বছর পরে এই রোগটা দেখা দিয়েছে, এ তো ছোট থেকে রোগ নয়। না, ছোট থেকে কেন, এটা কারোর 6 বছর থেকে দেখা দেয়, আর যদি এটা 2 বছর 1 বছর বয়স থেকে দেয় তাকে তর্কা বলে। জ্বর আসে আর এরম খিচুনি হয়, কিন্তু সেটা 5 বছরের মধ্যে সেরে যায়। 5 বছরের মধ্যে যাদের সারে না, সেটা আবার 8 বছরে বা 10 বছর থেকে আবার নতুন করে দেখা দেয়, তখন সেটা মির্গি রূপে আবার নতুন ভাবে রোগটা হতে শুরু করে। কারো কারো একটু বেশি বয়সেও হয়, বাট এটা শিকড়টা ছিল অনেক দিন থেকেই, ঠিক? তো
এটাও বললাম যে এটাও সিস্টেমেটিক ভাবে খাওয়া দাওয়া ভীষণ কন্ট্রোল করে ফেলতে হবে। সেগুলো লিস্ট সব দিয়ে দেবো আমি, কি খেতে হবে কি খেতে হবে না। আমাদের যে সমস্ত রুগী আছে, এই রুগীতে যাদের ট্রিটমেন্ট চলছে, তাদের ওই খাওয়ার তালিকাটা ভীষণভাবে মেনটেন করতে হয়। পটি ক্লিয়ার হতে হবে, পেট ক্লিয়ার থাকতে হবে। কারণ যেদিনই আপনার ছেলে দেখবেন বেশ কষা কষা মাংস অথবা ডিমের কারি, পেঁয়াজ রসুনের কষা খেয়ে ফেলেছে, সেদিনই নাহলে তার পরের দিনই দেখবেন ফিট হয়ে যাচ্ছে, অ্যাটাকটা আসছে। ঠিক। আর যেদিন দেখবেন পটি ক্লিয়ার হলো না, প্রচুর গ্যাস অম্বল হচ্ছে, সেদিনই দেখবেন এই অ্যাটাকটা হয়। তার মানে প্রমাণ এখানে দাঁড়াচ্ছে কি পেটটা এই রোগীদের ক্লিয়ার রাখতে হয় ভীষণ। না স্যার, আমি আপনার কাছে একটা জানতে চাই, রিকোয়েস্ট করছি আপনার কাছে, যে এটা কি করলে কন্ট্রোলটা হবে? তোমায় বলে দেওয়া হচ্ছে রিপোর্ট নিয়ে চেম্বারে, কন্ট্রোল হবে ওষুধ খেলে। ঠিক। খাবার দাবারের কথা বলছি, খাবার দাবারে কি খাওয়া দাওয়ায় কন্ট্রোল হয়ে গেলে ডাক্তারগুলো কি করবে বাবা? সব যদি খাওয়া দাওয়াতে কন্ট্রোল হয়ে যায়, খাওয়া দাওয়া যেগুলো অনুচিত সেগুলো তো লিস্ট দিয়ে দেবই আমি। এই তো বলে দিলাম, এখন পেঁয়াজ রসুন দেয়া যাবে না এই রোগীকে, ডিম দেয়া যাবে না, খাসির মাংস দেয়া যাবে না, ঠিক, সামুদ্রিক মাছ দেয়া যায় না। এগুলো ডিসঅর্ডার, পেটে হজমে গন্ডগোল করবে এমন কোনো খাবার ছেলেকে দেয়া যাবে না। এমনকি কেক অবধি খেতে পারবে না, কেন? ওর মধ্যে ডিম থাকে বলে। সে লিস্ট তো দিয়ে দেবেই। হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলুন। ডক্টর সেন বলছেন? হ্যাঁ বলছি আমার স্ত্রী, আমি বর্ধমান থেকে বলছি। বেশ, বাকিটা বলুন। বলছি এত ঢোক গিললে কি করে হবে, কেটে যাবে তো। হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তার নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমার ওয়াইফের ব্যাপারে একটু জিজ্ঞাসা হতো আপনাকে। আমার ওয়াইফের হিমোগ্লোবিনের সমস্যা, প্লেটেড হয় না, আইটিপি পেশেন্ট। যখন রক্তটা ঘটনা যে কোনো মুহূর্তে হলো মেন্সের মাধ্যমে, নাক দিয়ে কিংবা যেখানে হয়, আমরা ওকে একটু ইংলিশ ট্রিটমেন্ট করাচ্ছি, আয়ুর্বেদিক কোনো করাই অবশ্য, আয়ুর্বেদিক করাচ্ছি। এখন একটু সুস্থ দিক আছে। আপনার কাছে কোনো উপায় আছে ডাক্তার ওই আইটিপি পেশেন্টের? সব রোগীদের জন্যই উপায় আছে। আয়ুর্বেদে এমন একটা ট্রিটমেন্ট কোন রোগীর উপায় নেই সেরকম তো নেই, কোথাও লেখা আছে? নিশ্চয়ই না। সব ট্রিটমেন্ট রোগীদের জন্যই তো। সেটা হোমিওপ্যাথিতেও আছে, আয়ুর্বেদেও আছে, ইউনানিতেও আছে, অ্যালোপ্যাথিতেও আছে। এবার আপনি যেটা চুজ করবেন। ওরকম রোগী দেখে দেখে তো কোনো প্যাথি হয় না বাবা। একটা প্যাথি চলছে মানে তাতে সব রোগীদের জন্যই ব্যবস্থা থাকবে, তাই না? আপনার মিসেস বোধহয় এখনই ফোন করেছিল, আবার আপনি ফোন করলেন কেন? আবার আপনাকে ধাক্কা মেরে মেরে আপনাকে পাঠিয়েছে আবার। ও বুঝতে পারিনি কি বলেন আপনি, ঠিক। চলো, হ্যালো, বলুন। হ্যালো, না নেই। চলুন, শেষের দিকে, সময়সীমা একদম নেই। আর একটা ফোন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বর্ধমান থেকে বলে থেমে যাবে না, সমস্যাটা বলুন, এত টাইম নেই। হ্যাঁ বলছি আমার স্ত্রীর অস্টিওআর্থ্রাইটিস আছে দুটো হাঁটুতে। ডাক্তাররা ডায়াগনোস করেছে রিপ্লেসমেন্ট করার জন্য। তো সেটা নিয়ে এতক্ষণ অনুষ্ঠানে দেখিয়ে দিলাম তো। এবার ডান পায়ের চেটোটা বেঁকে গেছে। এটা কি আপনার সঙ্গে কিভাবে কি যোগাযোগ করবো? ওই যে টিভির পর্দায় দেখুন, দুটো নাম্বার পরপর দেওয়া আছে, ওই দুটো নাম্বারে যে কোনো একটাতে ফোন করে ডেট নিয়ে বুকিং করে নিয়ে চলে আসবেন। এক্সরে প্লেটটা অবশ্যই আনবেন, সঙ্গে মিসেসকেও আনবেন। ওটা হাঁটু এক্সরে প্লেটটা? হ্যাঁ এক্সরে প্লেটটা লাগবেই, অবশ্যই লাগবে, ওটা ছাড়া আসলে হবে না। ঠিক আছে। তাহলে এবার কাজের কথা একটু হয়ে যাক। কেন আপনারা সবাই মোটামুটি জানেন যে পঞ্চকর্মা চলছে অলরেডি, রানিং অবস্থায়। তো যাদের যাদের ডেট দেওয়া আছে তারা তো আসবেনই। এবং এই যে লাস্ট ফোন করলো, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস, সোরিয়াসিস, রাতে ঘুম হচ্ছে না, পটি ক্লিয়ার হয় না, পেটের প্রবলেম, হজমে গন্ডগোল, এই ধরনের রোগীদের জন্য কিন্তু পঞ্চকর্মা একটা পার্মানেন্ট রেজাল্ট পেয়ে যায়। 2 দিন 4 দিন এরকম করে দেওয়া থাকে, রুগী বুঝে সেই ডেটগুলো করে দিই। একসঙ্গে তো সব করানো যায় না, ঠিক? তো সেই জন্যই একটা রিজনেবল রেটে, যেটা
যে রেটে পশ্চিমবাংলার বুকে হয় না। তো যাদের যাদের ডেট আছে অবশ্যই চলে আসবেন। কালকে ছুটি থাকে না, পঞ্চকর্ম থাকলে আমাদের বৃহস্পতিবারও খোলা আছে, কালকে সকাল থেকেই শুরু হয়ে যাবে একদম, ঠিক আছে। আর দ্বিতীয় হলো, আপনাদের বাড়িতে এরকম প্রচুর পেশেন্ট আছে যাদের অ্যালোপ্যাথির কঠিন কঠিন ট্রিটমেন্ট চলছে কিন্তু কুলিয়ে উঠতে পারছেন না। সেই মানুষগুলোর জন্য আমাদের যে হসপিটাল নতুন সেট আপ করেছি, দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল, দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল বললেও যে কেউ দেখিয়ে দেবে, গভর্নমেন্ট হসপিটাল। সুতরাং সেখানে এসে আপনার রোগীকে বেশ সুস্থতা করে নিয়ে আপনি ফিরতে পারছেন, এবং ভেরি চিপ অ্যান্ড বেস্টে। কারণ গভর্নমেন্ট হসপিটাল মানে বুঝতেই পারছেন যে সেখানে যেটুকু রেট নেবে, যে যে সেকশনগুলোতে যাদের স্পেশাল কেয়ার দেওয়া হবে, সেটা কিন্তু গভর্নমেন্টের বাঁধা রেট। আপনাদের বারবার এই জায়গাটায় স্ট্রাইক করাচ্ছি কেন, এখানে সত্যিকারের ডাক্তারিটাই হয়। এবং কলকাতার বুকের রেনাউন্স বেশ কিছু ডক্টর আছে, সে ওপেন হার্ট সার্জারি হোক, কিডনি ডায়ালিসিস যাদের করাচ্ছেন তাদের হোক, অথবা ছোটোখাটো ওটির অপারেশনের প্রয়োজন, বা যাদের ইমিডিয়েট এমার্জেন্সি রোগী, আইসিইউ, সমস্ত কিছু, মানে একটা কমপ্লিট হসপিটালে যা যা দরকার এভরিথিং। এবং আরও একটা ফ্যাসিলিটিস, রোগী ভর্তি থাকলে তার সাথে বাড়ির লোক থাকার সুব্যবস্থা, ঠিক। তো এইগুলো পশ্চিমবাংলার বুকে এই প্রথমবার, শুধু ওখানে অ্যালোপ্যাথি না, আয়ুর্বেদ নিয়ে। তাহলে অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদ দুটোকে একই ছাদের নিচে এই প্রথমবার ভারতবর্ষের বুকে। তাই যদি মনে হয় যে আপনার বাড়ির রুগীটিকে না, এরম জায়গায় একটা দেখানো দরকার, বিনা দ্বিধায় খালি রুগীকে নিয়ে পৌঁছান, তাহলেই দেখবেন ওখানকার ডক্টরস, নার্স, আরএমও, বাকি স্টাফদের যে ব্যবহার দেখবেন, মনে হবে আপনার বাড়িতেই আছেন, মনে হবে না কোনো হসপিটালে আপনি রেখে গেছেন আপনার রুগীকে, ঠিক। তো সুতরাং আপনাদের মাথায় দেয়া থাকলো, অলরেডি স্টার্টেড, চালু হয়ে গেছে দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল। আপনাদের যাদের মনে হবে ওখানে গিয়ে শুধু রিসেপশনে বলবেন ডক্টর সেন রেফারেন্সে এসছি, ঠিক আছে, তাহলেই হবে। ওখানে আপনাকে ঠিক ঠিক জায়গায় নিয়ে চলে যাবে, এবং আমি যখন রাউন্ডে যাই আমার সাথে তো দেখা হবেই আপনাদের, ঠিক আছে। দুবেলায় রাউন্ডে থাকি আমি, তো অসুবিধার কিছু নেই, চলে আসুন চোখ বন্ধ করে, একদম কমপ্লিট একটা ট্রিটমেন্ট। কেন, এখান থেকে বাইরে থেকে ডক্টরদের হায়ার করেছি বলেই ট্রিটমেন্টটা, কমপ্লিট ট্রিটমেন্টটা হয়, ঠিক। তাহলে এত স্বল্প খরচে পসিবল না আর অন্য কোথাও। আজকে সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে। আপনারা ভাবতে থাকুন, যারা যারা ফোন করলেন, যাদের আসার প্রয়োজন, যাদের নাম লেখানোর প্রয়োজন, নিচে দুটি নম্বরে ফোন করে ফেলুন। আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট।